brought to you by V-Guard. লোকসভা ভোটের দামামা বেজে গেছে। চলতি সপ্তাহে আগামী 19শে এপ্রিল থেকেই শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। এই লড়াই এনডিএ বনাম ইন্ডিয়া জোটের, যেখানে একদিকে দেখা যাচ্ছে যে এনডিএর হাত অত্যন্ত শক্ত, সেখানে বিজেপি রয়েছে এবং বাকি যে শরিকি দলগুলো রয়েছে সেগুলোও যথেষ্ট তাদের নিজেদের রাজ্যে শক্তিশালী, কিন্তু সেখানেই নড়বড়ে ইন্ডিয়া জোট। এবং ইন্ডিয়া জোটের সবথেকে বড় একটা সমস্যার বিষয় হলো একাধিক নেতা নেত্রীরা দুর্নীতিতে জড়িত। সম্প্রতি গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গ্রেফতার হয়েছেন। বাংলাতেও একাধিক নেতা নেত্রীর নাম দুর্নীতিতে জড়িয়েছে, তারা কেউ কেউ জেলেও গিয়েছেন। এই ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এইটা নিয়ে বিরোধীদের খুব অভিযোগ। তাদের কথায় কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেরকম ইডি, সিবিআই এদের অপব্যবহার করছে, এইভাবে বিরোধী দলগুলোকে ভয় দেখানো হচ্ছে। সত্যিই কি তাই? এই লোকসভা নির্বাচনের মুখে এই নেতা নেত্রীদের গ্রেফতার হওয়া কতটা প্রভাব ফেলবে, আজকে এই নিয়েই আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন সোমনাথ মিত্র। সোমনাথ দা, প্রথমেই বলি, এই যে বিরোধীরা অভিযোগ করছে যে সবাইকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে, এই রকম ধরো কোনো দুর্নীতি হয়ই নি, সত্যি কি তাই? এবং এটা ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারে, সে শাসকেরই হোক কি বিরোধীরই হোক? তাকে দুটো প্রশ্ন তুই রেখেছিস। প্রথম হচ্ছে যে এই যে তদন্ত চলছে, বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ, কেউ জেলে যাচ্ছেন, তাদেরকে বারবার ইডি বা সিবিআই দপ্তরে এসে হাজিরা দিতে হচ্ছে। এই তদন্ত, এটা তদন্ত সাপেক্ষ, বিচারাধীন। এখানে কোথায় কতটা জল আছে, কতটা দুধ আছে, এই বিশ্লেষণে আমাদের যাওয়াও সম্ভব নয়। আরেকটা বিষয় হচ্ছে প্রভাব পড়া। প্রভাব অবশ্যই পড়বে। ইডি সিবিআই যে তদন্তে আমরা যে হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দেশের সিটিং চিফ মিনিস্টার, প্রথম দেশের প্রথম মুখ্যমন্ত্রী যে অরবিন্দ কেজরিওয়াল জেলের ভেতরে, এইটা প্রথম কথা হচ্ছে যে তার দল আপের সংগঠনে একটা প্রভাব তো পড়ছেই। আর একটা বিষয় হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত তিনি ইস্তফা দেননি, তিনি জেল থেকে কিভাবে তার প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করছেন, এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার। বিজেপি এটা নিয়ে অভিযোগও করছে, হ্যাঁ, কিন্তু যদি প্রশাসনিক ব্যবস্থা এইভাবে জেলের মাধ্যম দিয়ে করা হয়, তাতে প্রশাসনিক কাজকর্মে একটা ব্যাহত হচ্ছে। প্রশাসনিক কাজকর্মে ব্যাহত হওয়া মানে সাধারণ মানুষের কাছে এই পরিষেবা ঠিকঠাক পৌঁছবে না, এটাও একটা কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে। আপ অভিযোগ করছে এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, এর পেছনে একটা রাজনৈতিক ভেন্ডাটা কাজ করছে। আর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানোর জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে, এই অভিযোগটা বারবার করছে এবং এটাকে ভোটের ময়দানেও কাজে লাগানোর চেষ্টা করছে। সে তো আপ তার অভিযোগ করবে, বলবে রাজনৈতিক ষড়যন্ত্র, বিজেপি তার পাল্টা তার একটা ন্যারেটিভ তৈরি করবে, এসব তো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই অভিযোগটা কতটা গুরুতর, এইটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে আজকে অরবিন্দ কেজরিওয়াল জেলেতে রয়েছে। সেটা এই আবগারি দুর্নীতির বিষয়টা কিভাবে এটা হচ্ছে, এটা আমাদের আবগারি দুর্নীতি হলো দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়া নিয়ে দুর্নীতি। কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কারণে দিল্লিতে সরকারি মদের দোকান। সেখানেই 2021 সালে আপ সরকার একটা নতুন নীতি আনে, যেখানে বেসরকারি দোকানদারদেরও লাইসেন্স দেওয়া শুরু হয়। এক্ষেত্রে অভিযোগ যে আপ এমনভাবে নীতিটা তৈরি করেছিল যাতে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যবসায়ীদেরই উপকৃত করা হবে, এবং এটা 1000 কোটি টাকার দুর্নীতি বলে অভিযোগ। এবং বিজেপি কি বলছে যে আপ নেতাদের কত পার্সেন্ট বা কত ঢুকেছে, এরকম একটা অভিযোগ যে করছে। 1000 কোটি দুর্নীতির মধ্যে 100 কোটি টাকাই আপের পকেটে চলে গেছে। আচ্ছা, আর এইটা আমরা যতটুকু জানি যে বলে এটা বারবার বলা হচ্ছে যে এটাকে একটা নির্বাচনী প্রচারে, গোয়ার যে নির্বাচনী প্রচারে, গোয়ার নির্বাচনে যাবতীয় যা প্রচার হয়েছিল, যেখানে আপ লড়েছিল,
সেই নির্বাচনে এই 100 কোটি টাকা লাগানো হয়। মানে আর্থিক তছরূপের যে এটা, সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। এইটা নিয়ে কোনো মানে আমরা এ করলে হবে না যে অভিযোগটা খুব লঘু আর এদিকে অত বড় একটা মানে পদক্ষেপ করা হয়েছে, এটা কিন্তু তা নয়। এবং এই মানি ট্রেলটা কিন্তু এখানেই সীমাবদ্ধ না, মানে যে দিল্লিতে দুর্নীতি হয়েছে তাই দিল্লির মধ্যেই দুর্নীতি সীমাবদ্ধ তা নয়। কারণ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তার মেয়ে কে কবিতাও এই দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কিছুদিন আগে। একদম, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে মানে যেটা জানা যাচ্ছে যে এই যে লাইসেন্সটা দেওয়া হয়েছিল এবং কিছু ব্যবসায়ীকে মানে মদ ব্যবসায়ীকে উপকৃত করার জন্য মানে বলা হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে 12% একটা ছাড় দেওয়া হতো মানে মদ বিক্রির ক্ষেত্রে, এবং 12%-র মধ্যে 6% নাকি এটা পুরোটাই বিজেপি বলছে যে এটা বিজেপির দাবি একদমই, যে আপের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকছে। তবে এটাও ঠিক যে অরবিন্দ কেজরিওয়াল এটা পুরোপুরি এই অভিযোগ নস্যাৎ করেছে, এবং অরবিন্দ কেজরিওয়াল এটাকে বলেছে যে আমরা যে আবগারি নতুন নীতি 2021 সালে নিয়ে এসেছি, তারপর থেকে রাজস্ব আদায় প্রায় 27% বেড়ে গেছে। আমরা এখানে কিন্তু মানে একটা আধুনিকরণ করার চেষ্টা করেছি, এটাও একটা পাল্টা পাশাপাশি রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন তাহলে থেকেই যায় সোমনাথ দা, যে যদি কোনো দুর্নীতি না হয়ে থাকে তাহলে মনীষ সিসোদিয়াকে কেন গ্রেফতার করা হলো? দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি, একই আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে, এবং কেজরিওয়ালকে 9 বার সমন পাঠিয়েছিল ইডি, একবারও তিনি হাজিরা দিন। শেষে 14ই মার্চ তার বাড়িতে ইডি হানা দেয়, 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে তল্লাশি চলে, তারপরে রাতে তাকে গ্রেফতার করা হয়। শুধুই কেজরিওয়াল জেলে নন, আর এক মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই তিনি ইস্তফা দিয়েছেন, এখন তিনি মুখ্যমন্ত্রী নন, হেমন্ত সোরেনের কথাও আমরা বলতে পারি। হেমন্ত সোরেনের পেছনে মানে দুর্নীতির বিষয়টা আলাদা, জমি কেলেঙ্কারি। একদমই। হেমন্ত সোরেন কেজরিওয়াল যেরকম 14ই মার্চ গ্রেফতার হয়েছেন, সেরকম হেমন্ত সোরেন 31শে জানুয়ারি গ্রেফতার হয়েছেন, আশেপাশেই। এবং হেমন্ত সোরেনের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ, সেইখানে তিনি কি প্রথমে তদন্ত শুরু হয়েছিল যে বেআইনিভাবে খনি খনন করা হয়েছে ঝাড়খণ্ডে, সেখান থেকে আবার জমি দুর্নীতির খোঁজ পাওয়া যায় যে সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে, সেই মামলাতেই গ্রেফতার হন হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী পদে তাকেও গ্রেফতার করা হচ্ছিল, কিন্তু তিনি গ্রেফতার হওয়ার কিছুদিন আগে মানে কয়েক মিনিট আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, চম্পাই সোরেনের হাতে দায়িত্ব দিয়ে আসেন, এবং তারপরে ইডি তাকে গ্রেফতার করে। এখানে একটা ইপসা দেখার যে আমরা যেমন দেখলাম যে কেজরিওয়ালের ক্ষেত্রে কিন্তু যেমন যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো বেশ গুরুতর, হেমন্ত সোরেনের ক্ষেত্রেও কিন্তু অভিযোগগুলো গুরুতর। কারণ হচ্ছে যে 2011 সালের সময় থেকেই এই মানে অভিযোগটা উঠে এসেছে। তিনি ওই সময় ছিলেন উপমুখ্যমন্ত্রী, তিনি একটা সেই পদে ছিলেন, হ্যাঁ। আর 2011-র পর থেকে যা মানে এরপর মানে এই যে গ্রেপ্তার হওয়ার পর যে তদন্ত হয়েছে এবং তাতে যে একটা মোটামুটি ইডি জানিয়েছে যে এই পুরো মানে আর্থিক কেলেঙ্কারির জায়গাটাতে হেমন্ত সোরেনই মানে তার মানে মেন কিংপিন। আবার অন্যদিকে আমরা অরবিন্দ কেজরিওয়ালের দিকেও দেখছি, অরবিন্দ কেজরিওয়ালকেও বলা হচ্ছে যে মাস্টার মাইন্ড, একদম এই মানে একদম তাদের সামনে রেখেই কিন্তু ব্যাপারটাকে তদন্তগুলোকে চলছে। এরকম নয় যে কোনো সাপ্লিমেন্টারি জায়গা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু না, তারাই মেন কালপিট হিসাবেই এই কেন্দ্রীয় এজেন্সি এটাকে দাবি করছে। আর বিরোধীদের এই যে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনের মধ্যে সীমাবদ্ধ নয়, কংগ্রেসের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে সেটা আলাদা, আয়কর দুর্নীতি। সম্প্রতি কংগ্রেসকে আয়কর নোটিশ পাঠিয়েছে, সেই অঙ্কটা হলো 1700 কোটি টাকা। এত টাকার কর ফাঁকি দিয়েছে নাকি কংগ্রেস। এবার কংগ্রেসের তো একটা পাল্টা বক্তব্য রয়েছে, কংগ্রেস বলছে যে একদম ভোটের মুখে এই রকম একটা এত বড় টাকা জরিমানা পাঠিয়ে আসলে ভোটের লড়ার মেরুদণ্ডটাই ভেঙে দিতে চাইছে বিজেপি, এটাও তো একটা পাল্টা অভিযোগ রয়েছে। তারা বলছে যে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তার ফলে তারা নির্বাচনী প্রচারের টাকাই ব্যবহার করতে পারছে না, টাকা না থাকলে প্রচারও হবে না, খুব স্বাভাবিকভাবে। এবং এটা কিন্তু শুধু কংগ্রেস নয়, তার সঙ্গে সিপিএম কেও আয়কর নোটিশ পাঠানো হয়েছে, তাদের বিরুদ্ধেও 11 কোটি টাকার কর ফাঁকি দেওয়া। এবং সিপিএম এর ক্ষেত্রে যেমন হচ্ছে যে সিপিএম এই ধরনের আমরা অন্তত বাংলায় যা দুর্নীতি ফিরিস্তি দেখেছি, হ্যাঁ, সিপিএম এর মধ্যে খুব একটা নাম উঠে আসেনি।
এইটার ক্ষেত্রে এটা তো দুর্নীতি নয় সিপিএম এর ক্ষেত্রে, এটা হচ্ছে যে প্যান কার্ড এক্সপায়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে তাকে জরিমানা আছে, এটা দুর্নীতির ক্ষেত্রে এরকম ভাবে বলা যাবে না একদমই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে কংগ্রেস মানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, কংগ্রেস যে মানে এই যে আরও একাধিক বিষয়ের দুর্নীতি যেখানে রয়েছে, যে রাহুল গান্ধীকে বারবার যেতে হচ্ছে, হ্যাঁ, তো সব কিছু নিয়ে মানে কেন্দ্রীয় এজেন্সির যা যা বিভাগ আছে সব বিভাগেই মোটামুটি ভোটের মুহূর্তে সক্রিয় রয়েছে। মানে ইডি তোমার হচ্ছে যে বিরোধীরা তো বারবার এই অভিযোগ যে ভোটের মুখে কেন এত সক্রিয়, একদমই সেই কারণেই নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছে যে এই অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের গ্রেফতারি সবটাই নাকি বিজেপির ম্যাচ ফিক্সিং। কেন্দ্রের কথা যদি বাদ দিই, আমাদের বাংলাতেও কিন্তু দুর্নীতির হিসেব কম নয়। সেই 2022 সাল থেকে শিক্ষা দুর্নীতি তদন্ত শুরু হয়েছে, যেখানে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরে সম্প্রতি রেশন দুর্নীতি সামনে এসছে, সেখানে গ্রেফতার হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। হ্যাঁ, মানে একটা কথা হচ্ছে যে বাংলার যদি দুর্নীতির অভিযোগগুলো একদম মানে তার লম্বা লিস্ট তালিকা রয়েছে একদম। এবং একটা বিষয় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি রয়েছে, তারপর হচ্ছে রেশন দুর্নীতি, হ্যাঁ, এগুলো তো রয়েছে। আবার 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 যেগুলো মানে আরেকটু যদি ব্রড ওয়ে দেখা যায়, সেখানে হচ্ছে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, মানে একাধিক বিষয় নিয়ে রয়েছে এবং সেগুলোতে বেশিরভাগই শাসক দল, মানে শাসক দলের নাম জড়িয়ে এসেছে, নামও জড়িয়ে গেছে দুর্নীতিতে। এটা যেমন একটা বিষয়। তবে আমরা মানে তৃণমূল এইটাকেই আবার পাল্টাটা ভোটের মঞ্চে কিন্তু এটা হাতিয়ার করে নিয়েছে, যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলে যাচ্ছে যে এত যেভাবে গ্রেপ্তার করছে পুরো দেশটাকে জেল বানিয়ে ফেলো। হ্যাঁ, উনি ওই জন্য বলেছেন যে একটা কেন্দ্রীয় সরকার তাহলে এক কাজ করুক, একটা জেল তৈরি করুক, হ্যাঁ, সেখানে সবাইকে পুড়ে দেওয়া হোক, সব বিরোধী নেতারা এক জেলে থাকবেন। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चले जाएंगे। এই দুর্নীতিগুলো না মানে সবকটাই না বেশি সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, এগুলো সবকে আদালতের পর্যবেক্ষণে কিন্তু দুর্নীতি হচ্ছে, মানে তদন্ত হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সিবিআই, ইডি বেশিরভাগ ক্ষেত্রে আদালত যেভাবে মানে যা যা নির্দেশ দেওয়া হচ্ছে সেইভাবে কিন্তু তদন্ত করছে। তবে এই রিসেন্টলি সন্দেশখালির ঘটনাও যদি আমরা দেখি, যে সেখানেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেখানে আবার নিগ্রহ হতে হলো যে, এবং আমরা দেখলাম ভূপতিনগর হামলা হলো। এই মানে পাল্টা এই বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই বা যারা মানে কেন্দ্রীয় এজেন্সি তারাও কিন্তু বেশ এখানে সুরক্ষিত নয়, এই বিষয়টাও দেখা যাচ্ছে। তৃণমূল আবার এই কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা নিয়ে দিল্লিতে অভিযোগ জানাতে গেছিলেন, সেখানে গিয়ে তারা ধর্নায় বসেন, তাদেরকে ধরে নিয়ে যায় দিল্লি পুলিশ, তারা সারা রাত জেলে কাটান, এইটা নিয়েও বেশ একটা বিতর্ক তৈরি হলো। আমরা তো বললাম যে ইডি, সিবিআই এরা আদালতের পর্যবেক্ষণে তাদের নির্দেশ মতো কাজ করছে, তবে তারা কি ঠিক কাজ করছে তা কিন্তু নয়। আমরা বারবার দেখছি যে আদালতের কাছে যখনই যাচ্ছে, যে আদালত জিজ্ঞেস করছে যে কতটা কাজের প্রোগ্রেস হয়েছে, তখন দেখাতে পারছে না যে এখনও পর্যন্ত আমরা এইজনকে আমরা ডাকতে পারিনি, ওইজনকে ওদের ডাকতে পারিনি, এরকম নানান রকম করা হচ্ছে। তখন নানা রকম ভৎসনার মুখেও পড়তে হচ্ছে আদালতের কাছে। সুপ্রিম কোর্টে যেরকম সম্প্রতি প্রশ্ন তুলেছিল যে ইডির তদন্ত বা সিবিআই তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না, তাদেরকে এই চার্জশিট পেশ করা হবে, তদন্ত চলছে, এই যুক্তিগুলো দিলে চলবে না। কাউকে যখন গ্রেফতার করা হচ্ছে তাড়াতাড়ি সেই তদন্তটা শেষ করতে হবে এবং তাতে প্রমাণ দিতে হবে যে কেন তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের আজীবন জেলে পুরে রাখা যায় না। আর একটা কথা বলি ইপসা, সম্প্রতি কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় এজেন্সিদের বলেছে যে মানে আপনারা কাজ করুন, প্রায় 100% কনভিক্টেড রেট হয় সেই হিসাবে কাজ করুন,
কেননা জাপান বা সিঙ্গাপুরে যে কনভিক্টেড রেটের পার্সেন্টেজ তাদের তদন্তকারী সংস্থার, সেইখানে দেখা যায় তবেই তো দুর্নীতিমুক্ত জায়গাটা তৈরি হবে। কিন্তু আপনাদের মানে এই কনভিক্টেড রেটের পার্সেন্টেজ এতটাই মানে এফিসিয়েন্ট নয়, সেটাতে কিন্তু আদালতও একটা প্রশ্নের মুখে তাদেরকে দাঁড় করিয়েছে। এই কারণে এখান থেকে এই প্রশ্নটা উঠে আসছে যে এই যে কেন্দ্রীয় সংস্থা এত বিরোধীদের অভিযোগ যে অতি সক্রিয়তা, সত্যি কি তাই? এবং মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে গ্রেফতার করছে বা এটার পার্সেন্টেজ কতটা? আমি এটা তোকে একটা তথ্য দিতে পারি যে 2023 সালে এই ইডি একটা রিপোর্ট বার করে, সেখানে বলা হচ্ছে যে এই মানি লন্ডারিং কেসে, সাধারণত মানি লন্ডারিং কেসেতেই ইডি ইনভেস্ট করছে, সেখানে বলছে যে এই যে বারবার বলা হচ্ছে যে আমরা সব থেকে বেশি টার্গেট করছি বিরোধীদের নেতা মন্ত্রীদের বেশি টার্গেট করছি, তাদেরকে জেলে পুরে দিচ্ছি, কিন্তু ইডির দাবি হচ্ছে যে আমরা যদি একটা মাত্র মানে যা কেস আমাদের কাছে আসে তার মধ্যে মাত্র 2.98 মানে প্রায় 3% মতো যে তাদেরকে ডাকা হয়, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। মানে এইটা হচ্ছে বিষয়, মানে এই জায়গাটা, এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেছেন। তিনি সম্প্রতি একটি নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে আমরা কেন্দ্রীয় সংস্থা তদন্তে নাক গলাই না, কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থারা সবাই স্বাধীন, তারা নিজেদের মতো তদন্ত করে এবং এমন নয় যে শুধুমাত্র বিরোধী নেতাদেরই টার্গেট করা হচ্ছে, যদি শাসক দলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তাকেও ধরা হবে। একদম। তবে একটা কথা যে এই ইডির একটা রিপোর্ট যে বার করেছে যেটা আমরা আলোচনা করছিলাম, তাতে আরেকটা তথ্য আছে যে 2005 সাল থেকে মোটামুটি 5,906টা যেমন আমরা এফআইআর বলি পুলিশে, সেরকম এফআইআর মতো জমা পড়েছে। তাতে ওরা ইডি দাবি করছে যে তাদের কনভিক্টেড রেট আমরা বলছিলাম এত কম, বা বিরোধীদের অভিযোগ যেগুলো রয়েছে, হ্যাঁ টার্গেট করা হচ্ছে, বলছে 96% তারা কনভিক্টেড রেট তারা পে করেছে। সেটা কীরকম, যে তারা বলছে যে 25টা কেস আছে যে কেসে তারা মোটামুটি তদন্ত ফিনিশ করেছে, 25টা কেসের তদন্ত ফিনিশ করেছে, এই 25টা কেসের মধ্যে 24টাই দোষী সাব্যস্ত হয়েছে, এই হিসাবে 96%। ঠিক আছে, কিন্তু বিরোধীরা বলছে যে আরে 5,900-র বেশি যেখানে এফআইআর, সেই জায়গায় যদি দাঁড়িয়ে দেখা যাবে যে মাত্র 24 জন কনভিক্টেড, সেখানে কিও 96%। এখানে আবার বিরোধীরা অভিযোগ করছে, কিন্তু ইডির দাবি হচ্ছে যে আমরা তদন্ত শেষ যা করেছি সেই পরিপ্রেক্ষিতে যদি আমাদের দোষী সাব্যস্ত যারা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 96% দোষী সাব্যস্ত হয়েছে। আরেকটা বিষয়, 2002 সালে এই পিএমএলএ একটা আইনটা করা হয়, কিন্তু 2005 সাল থেকে বলবৎ করা হয়। 2005 সাল থেকে মোটামুটি 5,906টা এফআইআর হয়েছে। তবে এই যে ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, যে উনি টিভি9 সম্মেলনে এসে এই পিএমএলএ অ্যাক্টে বদলটা নিয়ে কথা বলেছেন। 2018 সালে পিএমএলএ অ্যাক্টে বদল আনা হয়, সেইখানে আগে যেটা নিয়ম ছিল যে কোনো আইনের ক্ষেত্রে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, অর্থাৎ আপনার অপরাধ যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ অবধি আপনি নিরপরাধ। কিন্তু পিএমএলএ আইনে এইটাই বদল এনে বলা হয় যে যতক্ষণ আপনি নিজেকে ততক্ষণ পর্যন্ত জামিন পাবেন, হ্যাঁ যতক্ষণ নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারছেন না ততক্ষণ অবধি আপনাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। এটা তিনি গ্রেফতার হওয়ার আগেই তিনি এটা কিন্তু আমাদের টিভি9 নেটওয়ার্কে বলেছেন। হ্যাঁ, আর এখন তো এইটাকে বারবার তিনি তার আইনজীবীর মাধ্যম দিয়ে বা তার বিভিন্ন নেতা মন্ত্রীরা এই বিষয়টা বলছে যে এটা এখন ভোটের যে ইলেকশনের ফেজটা রয়েছে সেই ফেজটা কিন্তু তার পেরিয়ে যেতে পারে, মানে জামিন হওয়ার কোনো জায়গা নেই। একদম। এই ক্ষেত্রে এবার আসল আলোচনায় আসা যাক যে এই গ্রেফতারি বা এই এত দুর্নীতির যে তদন্ত, এইতে ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে? ভোটে তো অবশ্যই প্রভাব পড়বে। আমি প্রথমেই যখন আমাদের আলোচনা শুরু হলো তখনই আমি বললাম যে ভোটে একটা দিক থেকে বললাম যে যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকে তার প্রশাসনিক কাজকর্ম প্রায় থমকে, সেখান থেকে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার দিক থেকে রয়েছে,
সাধারণ মানুষের কাছে সেই এটা থাকবে, এটা যেমন একটা প্রভাব। আপনার সাংগঠনিক দিকেও নজর রাখতে হবে, কারণ কেজরিওয়াল ছাড়া আম আদমি পার্টিতে কোনো মুখই নেই একদম, এবং তিনি জেলে রয়েছেন, সেখানে সম্প্রতি জামিন পেয়েছেন সঞ্জয় সিং। নিচুতলার কর্মীরা একটা মানে অস্তিত্বহীনতায় ভুগবে, এই জায়গাটা যেমন আছে। আমরা যদি আমাদের বাংলায় দেখি, বাংলায় আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি, যে এই মানে ইডি সিবিআইয়ের এই যে তৎপরতায়, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ভোটের মঞ্চে দাঁড়িয়ে এটাকে হাতিয়ার হিসাবেই করছে, এবং এইটাতে তারা একটা বেশ স্ট্রংলি ন্যারেটিভ তৈরি করতে পেরেছে যে তাদেরকে মানে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই বিজেপি এই ব্যাপারটাকে ব্যবহার করা হচ্ছে। এটা একটা মানে আমরা একবারে কনফার্ম হয়তো বলতে পারবো না যে এটাতেই প্রভাব পড়বে, কিন্তু এটা মানুষকে একটা ভাবানোর চেষ্টা করে। হ্যাঁ, আবার বিজেপিও এটাকে আরেকটা অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে যে এত বড় বড় দুর্নীতির অভিযোগ, এগুলো তো ছোটোখাটো বিষয় নয়। হ্যাঁ, এই দুর্নীতি তাদের মানে এমনি সাধারণ মানুষকে তো ডেকে পাঠাচ্ছে না, মানে যেসব নেতা মন্ত্রীদের ডেকে পাঠাচ্ছে তাদের পেছনে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তো মনে কর যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানে রাজ্য সরকার কিছুটা তো বলেছে যে হ্যাঁ কিছু জায়গায় বেনিয়ম হয়েছে, এফআইআর সম্প্রতি দায়ের করা হয়েছে আদালতে, মানে পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ, যে সাদা খাতা জমা দেওয়া থেকে শুরু করে সব কিছুই ওখানে একটা বেনিয়ম হয়েছে। তৃণমূল নেতামন্ত্রীরা এই মুহূর্তে নেতামন্ত্রীরা তা বলছে যে আমাদের একটা ভুল তো হয়েছেই। তো এই জায়গাটা বিজেপি যে খুব মানে যদি বলে যে তাহলে পার্থ চট্টোপাধ্যায় যে জেলে রয়েছে, তো জেলে থাকার পেছনে তো তার একটা অভিযোগগুলো রয়েছে, এই জায়গাটা কিন্তু বারবার বিজেপি কিন্তু কাজে লাগাতে। আর এই দুর্নীতির কথা উঠলে মহুয়া মৈত্রের কথাও একটুখানি আনতে হয়। একদম, মহুয়া মৈত্রের কথা যেটা বলার, যে মহুয়া মৈত্র কিন্তু তার সাংসদ পদ খারিজ হওয়ার পর তিনি কিন্তু আরও বেশি করে নিজেকে মানে উজ্জীবিত করেছেন, এবং আমরা দেখেছি মহুয়া মৈত্রের ক্ষেত্রে তিনি যখন সাংসদ ছিলেন তখন অনেক কিছু বিতর্কেতে তৃণমূল দূরত্ব বজায় রেখেছে, আদৌ টিকিট পাবে কি পাবে না এই একটা এতে ছিল। যখন তার সাংসদ পদ খারিজ হলো, এটা কাইন্ড অফ মমতা ভার্সেস মোদির লড়াইও হয়ে গেল। তাই মানে আমি বলছি যে এই প্রভাবগুলো এগুলো কিন্তু একটা দেখতে হবে, মানে ভোটে অবশ্যই প্রভাব পড়বে। আবার ভোট ব্যাংকে প্রভাব পড়ুক না পড়ুক, যে ইডি সিবিআই এর যে মানে তৎপরতা আর তাতে রাজনৈতিক নেতাদের দড়ি টানাটানি, এইটা কিন্তু একটা দেখার বিষয়। স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমাদের তো চাহিদা থাকবেই যে এমন একটা দেশ তৈরি হোক যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এবার জনগণ কি রায় দেয় সেটা জানা যাবে আগামী 4 জুন, কারণ সেদিনকে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর একটা কথা, যে এই এজেন্সির তৎপরতা এবং তার যে ভোটের প্রভাব, এটা কীরকম কি বিষয়ে দাঁড়াচ্ছে, সেটা আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। Brought to you by V-Guard.